প্রত্যেকবারই তো বলে, আমরা তো প্রত্যেকবারই চাই যে পশ্চিমবঙ্গে সন্ত্রাস মুক্ত ভোট হোক, প্রক্সি মুক্ত ভোট হোক, বুথ লুট মুক্ত ভোট হোক, কিন্তু বাস্তবে তা কখনো আমরা হতে দেখিনি। প্রশাসন, পুলিশ নির্বাচনের আগে থেকে তারা ময়দানে নেমে যায়। কংগ্রেসের ওয়ার্কারদের ভয় দেখানো, মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া, তাদেরকে তৃণমূল করতে বাধ্য করার পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করতে পুলিশ ময়দানে নেমে যায়। ভোট দিতে যাবেন আপনি, দেখবেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। আপনি কিছু বলতে গেলে তৃণমূলের নেতা বলবে, যান না এলাকায় থাকেন, কি দরকার ঝামেলা করার, ফলে আপনার ভোটটা আরেকজন দেবে। বুথের এজেন্ট, সে চুপ করে থাকবে, ফলস ভোট দেখেও সে কিছু বলবে না। এটা পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, যেটা ঘটে থাকে নির্বাচনের সময়। তো স্বাভাবিকভাবেই না আঁচালে বিশ্বাস নেই বলে একটা কথা আছে। নির্বাচন কমিশনার সন্ত্রাসমুক্ত ভোটের কথা বললেও বাংলায় ভোট হওয়ার আগেই যে সন্ত্রাস, সেটাকে মুক্ত করবে কে? ভোটের দিন তো সন্ত্রাস মুক্ত হলো, কিন্তু ভোট হওয়ার আগে, ভোট হওয়ার পরে যে সন্ত্রাস এবং সন্ত্রাসের কারণে মানুষ ভোট দিতে ভয় পায়, সেই সন্ত্রাসকে মুক্ত করবে কে? এবার প্রধান কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া থেকে এগোচ্ছে তৃণমূল। এ বিষয়ে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে। এসআইআর ইস্যুতে কমিশনের সঙ্গে সংঘাতে স্বাক্ষর ব্যাখ্যিত বলে কি এবার পাল্টা চাপে ফেলছে সুপ্রিম কোর্টের পর ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া? দেখুন, ইমপিচমেন্ট একটা প্রক্রিয়া যে কেউ আনতে পারে। এসআইআর এর বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী প্রথম অভিযোগ তুলে বলেছিলেন ভোট চোর গদ্দি চোর, মনে করে দেখুন। এবং রাহুল গান্ধীর নেতৃত্বে কিন্তু ভারতবর্ষের যারা বিপক্ষ দলের লোকেরা, নেতারা, তারা কিন্তু কিভাবে ভোট চুরি হচ্ছে ভারতবর্ষে তার হাতে কলমে প্রমাণ পেয়েছিলেন। সেই সভাতে রাহুল গান্ধী যখন ভারতবর্ষের বিপক্ষ দলের লোক নেতাদেরকে বোঝাচ্ছে, সেখানে আমাদের খোকাবাবুও হাজির হয়েছিলেন। তারপর থেকে তাদের কিছু মনে হয়নি নির্বাচন কমিশন নিয়ে। এখন যখন পশ্চিমবঙ্গে ভোট, তখন তাদের মনে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার একটা কিছু করা দরকার। নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ, প্রথম নির্বাচন কমিশনের ধাপ্পাবাজি, প্রথম নির্বাচন কমিশনের ব্যর্থতা রাহুল গান্ধী তুলে ধরেছিলেন, যখন মমতা ব্যানার্জি চুপ করেছিলেন এবং নির্বাচন কমিশনকে এই পশ্চিমবঙ্গে এসআইআর করাতে সর্বতভাবে সহযোগিতা করেছিলেন। এসআইআর সব জায়গায় হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিও হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতন হয়নি। তার কারণ সেখানকার সরকার ছিল সচেতন, সরকার ছিল সতর্ক। আজকে পশ্চিমবঙ্গের ৬০ লক্ষ মানুষের নাম বাদ গেল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেমন একটা আঙ্গুল উঠবে, আরেকটা আঙ্গুল রাজ্য সরকারের এবং এখানকার প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে উঠবে। বিএলওরা যদি তৎপর থাকতো প্রথম থেকে, এটা হতো না। আরো বড় কথা, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে আরো ব্যাপারটা ঘেঁটে দিলেন। বোঝার চেষ্টা করুন, সুপ্রিম কোর্টে যাওয়ার পর চলে এলো বিচারাধীনের প্রক্রিয়া, আন্ডার অ্যাডজুডিকেশন, যেটা ভারতবর্ষের অন্য রাজ্যে কোথাও হয়নি, এবং সেটা হলো মুখ্যমন্ত্রীর উকিল সাজার চেষ্টার কারণে। তাই মুখ্যমন্ত্রী আপনি দায়িত্ব এড়াতে পারেন না, পশ্চিমবঙ্গের প্রশাসন আপনার দায়িত্ব এড়াতে পারেন না, বিএলও, এআরও, এইআরও, ডিএম, তারাও তাদের দায়িত্ব এড়াতে পারে না। নির্বাচন কমিশনের স্বল্প সময়ের মধ্যে সবকিছু করে ফেলা, নতুন নতুন ফরমান জারি করে সমস্ত বিষয়টাকে জটিল তো করেছিলই, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে আরো জটিলতম করেছে। আজকে ধর্ণা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী জানে যে পশ্চিমবঙ্গে ভোট করতে গেলে মেরুকরণ দরকার। 2021 সালের ভোট হয়েছিল প্রো এনআরসি, নো এনআরসি, অর্থাৎ এনআরসির পক্ষে, এনআরসির বিপক্ষে। সেই হাওয়াটা নেই এখন। এখন কি করতে হবে? আমি এসআইআর এর বিপক্ষে, বিজেপি এসআইআর এর পক্ষে, এই হাওয়া উঠবে। সেই হাওয়া তোলার জন্যই এত ঢঙের কীর্তন হচ্ছে। কখন হচ্ছে? শেষ পর্যায়ের আগে। প্রথম দিন থেকে বিরোধিতা হয়নি কেন? প্রথম দিন থেকে এসআইআর করতে বাধা দেওয়া হলো না কেন? প্রথম দিন থেকে আন্দোলন হলো না কেন? বিধানসভায় প্রস্তাব পাস হলো না কেন? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সাহায্য ছাড়া এসআইআর কখনো হতে পারে না। 90,000 সরকারি কর্মচারীকে সাপ্লাই করেছে এই পশ্চিমবঙ্গ সরকার, তখন কিন্তু কোনো আপত্তি ছিল না। কেন? যদি প্রথম রাতে বিড়াল মারা হতো, তাহলে আজ এই জায়গায় আসতো না।